লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব। দর্শক, যতই সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নিবজ্জিত হচ্ছে অনেকটা বলা যায়। আমরা সবশেষ আপডেট যেটা জানতে পারলাম, গতকাল আইসিসির সাথে বিসিবির এক ধরনের একটা বলা যায় যে ভিডিও কনফারেন্স হয়েছিল। সেখানে আইসিসি অনুরোধ করেছিল যে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে। বাংলাদেশ সে প্রস্তাবে বা সেই অনুরোধে রাজি হয়নি এবং অনেকটা বলা যায় যে কোনো ডিসিশন ছাড়াই কালকের সেই ভিডিও কনফারেন্সটি শেষ হয়েছে। খুব বেশি সময়ও নেই বিশ্বকাপের, শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে এবং যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের ক্রিকেটে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন বিডি নিউজ 24.com-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজন। সবশেষ লেন্সে আমরা শাখাওয়াত হোসেন, যিনি প্রভাবশালী একজন বোর্ড কর্তা, তার কথা শুনলাম। এবং বর্তমানে যারা বোর্ড কর্তা রয়েছেন, একটু কি আপনার কাছে অ্যাগ্রেসিভ কিংবা আক্রমণাত্মক লাগছে কিনা? মানে যে কোনো ইস্যুতেই আমরা লক্ষ্য করলাম, আমরা বিভিন্ন সময় আসিফ আকবরের কথা শুনেছি, এর আগে নাজমুল সাহেব তিনিও একটা মন্তব্য করেছেন। আপনার কাছে কি মনে হয় কিনা যে কিছুটা আক্রমণাত্মক কিংবা আগ্রাসী হচ্ছে? এর আগে আমরা কখনো বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু ঘটেছে, বিভিন্ন ধরনের যদি বলি যে কি বলা যায় এটাকে, যে একনায়কতন্ত্রের মতো অনেকটা আমরা দেখেছি বিসিবিতে, কিন্তু একেবারে দলগতভাবে এই ধরনের আগ্রাসী মানে আচরণ নতুন কিনা আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে নতুন, এবং আপনি একদম সঠিকই বলেছেন যে আসলে এরকম আমরা আগে দেখিনি। একটা হলো যে ভারতে যাবে না, সেটা বিসিবি এবং বাংলাদেশ সরকার অবস্থান নিয়েছে, সেটা তাদের অবস্থান এবং তারা সেখান থেকে পিছু হটার সুযোগ নেই, তারা সেই স্ট্যান্ডে ক্লিয়ার থাকবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তাদের অবস্থান, আপনি এটার পক্ষে বিপক্ষে মতামত দিতে পারেন, কিন্তু তারা সেখানে একদম স্ট্রং থাকবেন, ফাইন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেটা প্রকাশটা তারা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে করছেন, তাইমের ক্ষেত্রে যেভাবে হলো, যেভাবে তারা রিয়্যাক্ট করেছেন, এবং ওইটার পরে যা হলো, এমন হলো যে ঠিক আছে আমি একটা কিছু লিখে ফেলেছি, তারপর যেভাবে প্রতিক্রিয়া তিনি বা দেখাচ্ছেন, বা আসিফ আকবররা যেভাবে কথা বলছেন, বোর্ড ডিরেক্টরদের আমরা এভাবে কখনো দেখিনি। বা কোনো একসময় কিছু হয়ে গেলেও তারা তারপরে সেটার একটা ধরুন শ্যুটটা চেঞ্জ হওয়া বা ঠিক আছে ভুল করে হয়ে গেছে এই ধরনের ব্যাপারটা থাকতো, কিন্তু তারা এক্ষেত্রে দেখা যাচ্ছে আরো উল্টো, পরেরটার আরো বেশি অ্যাডামেন্ট, আরো বেশি তারা মানে মানে আক্রমণাত্মক হয়ে হয়তো সেরকম ভাষা ব্যবহার করছে। এই ভাষাগুলোর ব্যবহার আমরা আসলে আগে দেখিনি। এর আগে পাবন ভাইদের বোর্ড নিয়ে আমরা অসংখ্য করেছি, অভিযোগের পাহাড় আছে, অন্তত নেই সিরিয়াসলি। এবং তারা যেভাবে দায়িত্বে ছিলেন, যা করেছেন দেশের ক্রিকেট নিয়ে অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এবং আমরা সেটা সমালোচনা, আমি পার্সোনালি প্রচন্ড সমালোচনা তাই করেছি পাবন ভাইকে নিয়ে বিভিন্ন ইস্যুতেই, এবং সেগুলো মানে সামনে এসেছে, কিন্তু কখনো তিনি ওই পার্সোনাল দিকে এই ব্যাপারটা নিয়ে যাননি। হ্যাঁ, ঠিক আছে, সংবাদ মাধ্যমে টুকটাক সমালোচনা তারাও করেছেন, কিন্তু এভাবে পার্সোনালি এইভাবে কিংবা এরকম আক্রমণাত্মক ভাষার ব্যবহার কোনো বোর্ড ডিরেক্টর দু একটা উদাহরণ ছাড়া আমি বলতে পারবো না দিয়েছে। সো একটু বিস্ময়কর এটা। জি, আবার সেই মূল আলোচনায় আমরা যেতে চাই যে কালকের যে আমরা ভিডিও কনফারেন্সটা দেখলাম বা যতটুকু বুঝলাম, ভারতীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের যে সেই ন্যারেটিভে এবং বয়ানে যেতে হয়, তারা যেভাবে বলে যে আইসিসি রিজেক্টস দ্য বাংলাদেশে খেলতে যাওয়ার, মানে বাংলাদেশে ভারতে খেলতে যাওয়ার বিষয়টা একেবারে রিজেক্ট করে দিয়েছে। আবার বাংলাদেশের গণমাধ্যমগুলো যদি আপনি দেখেন, কিংবা বিসিবি আমাদের যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে আমরা লক্ষ্য করলাম যে অনুরোধ করেছিল আইসিসি, পরবর্তীতে এই ইভেন আপনি নিজেও আমার মনে পড়ে যতদূর যে আপনি ক্রিকইনফো এবং ক্রিক বাজের আপনি সেই তাদের কি বলে রেফারেন্স আপনি দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে তাদের ভাষাও কিন্তু অনেকটা মানে অন্যান্য সময় যেমনটা আমরা লক্ষ্য করি তেমনটা নয়। সেটার পেছনে কারণটা কি শুধুমাত্র এটাই যে তারা সবগুলোই ভারতীয় সংবাদ মাধ্যম? হতে পারে, এটা বলা কঠিন, বাট হ্যাঁ, ওদের অনেক খবরও বিশেষ করে কিছু সূত্র দিয়ে নিউজ করে অনেক সময়। এই নিউজগুলোতে আমি দেখেছি যে অনেক সময় সূত্র তারা ইউজ করছে না, তারা হয়তো ক্রিকবাজ লার্ন বা ক্রিকইনফো লার্ন এরকম দিয়েছে। ডেফিনেটলি তাদেরকে কেউ বলেছে বা তারা ওইখান থেকে খবর পেয়েছে। আবার মানে আইসিসিতে তাদের যোগাযোগ আছে, স্পেশালি ক্রিকবাজে যিনি লিখেছেন, আমি ভারতীয় সংবাদকর্মীদের কাছে খুঁজে জানলাম, তিনি তার আইসিসিতে একটু লিঙ্ক আছে বা তার যোগাযোগটা আছে, তো সেই জায়গা থেকে হয়তো লিখেছেন। কিন্তু কালকের মিটিং আপনি যেটা বলেন, কালকের মিটিংয়ের দেখুন একটা দুটো দিক আছে। একটা হলো যে
যত সময় যাচ্ছে ততই কিন্তু বাংলাদেশের জন্য জিনিসটা খারাপ, এটা হলো সাধারণ হিসাব। হ্যাঁ, যত সময় গড়াবে তত কিন্তু সম্ভাবনা বাংলাদেশের কমে আসবে ভারতের বাইরে যাওয়া। আবার যেভাবে শেষ হয়েছে কালকের মিটিং বা বিসিবি যেটা বলেছে যে আলোচনা চলমান আছে, এবং এটা একটা পজিটিভ দিক আমি বলে মনে করি। বাংলাদেশের সম্ভাবনা এখানে যদি আগে 10-15% থাকতো, আমার পার্সোনাল অবজারভেশন ছিল যে শ্রীলঙ্কায় বাংলাদেশে খেলা হওয়ার সম্ভাবনা 10-15%। সেটা আমি মনে করি যে কালকের এই মিটিং এর পর বা বিসিবি যেটা বলছে সেটা পরে একটু বেড়েছে। হ্যাঁ, কারণ হলো যে যেহেতু আলোচনা চলমান আছে এবং বাংলাদেশের কনসার্নগুলোকে তারা আমলে নিয়েছে। আপনি যেটা বলেন যে ক্রিকবাজ বা কিন্তু অন্যান্য ভারত চলমান আছে এই ধরনের মানে শব্দের ব্যবহার কিন্তু আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি, এটা গুরুত্ব হারিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি স্টিল রিজেক্ট করে দেয়নি। আমি সেটাই বলছিলাম যে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় যেটা এসেছে যে রিজেক্ট করে দিয়েছে বা কোনো চান্স নাই, সেটা আমি মনে করি শব্দের প্রয়োগটার কথাই আমি বলছি। হ্যাঁ, সেটা বলছি, সেটা আমি মনে করি যে সেটাও ঠিক না যে সেটা কালকের মিটিংয়ে হয়েছে। যদি এমন হতো যে আইসিসি ডিসিশন জানিয়ে দিয়েছে, হ্যাঁ, যে আমরা অফিসিয়ালি লেটার দিয়ে দিয়েছে, তা কিন্তু হয়নি, সেটা হয়নি। এবং কালকে মিটিংয়ে সেটা এই জন্যই চলমানের কথাটা আমি এই জন্যই বললাম যে যেহেতু আইসিসি বলেছে যে ঠিক আছে তাদের আলোচনা তো অনগোয়িং থাকবে। যদি এমন হতো যে না এটি আমাদের ফার্ম, আমরা ডিসিশন যে তোমরা খেলতে আসলে ভারতে আসো, নাহলে নাই। আইসিসি কিন্তু বাংলাদেশকে বলবে না যে তোমরা বিশ্বকাপে এসো না, সেটা বলবে না। বলবে যে তারা এইভাবে বলবে যে আমরা ভেন্যু চেঞ্জ করার বা সূচি বদলানোর কোনো সুযোগ নেই, এভাবে বলবে। যেহেতু সেটা তারা অফিসিয়ালি মানে করে নেই, সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের সম্ভাবনা আগের চেয়ে বরং এখন একটু বেশি আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ইস্যুটা নিয়ে আমরা একদিকে সাংবাদিকরা বলুন কিংবা জনসাধারণ বলুন একেবারে মানে একটা দ্বন্দ্বের মধ্যে আছি বলা যায়, এবং কনফিউজড একটা সিচুয়েশন। কারণ আমরা ভারতীয় গণমাধ্যম থেকেই আমরা এমন একটা খবর পেয়েছিলাম যে কেরালা এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তারা আগ্রহ প্রকাশ করেছে যে সেখানে যেহেতু তুলনামূলকভাবে সেই রিস্কের ফ্যাক্টরটা বাংলাদেশের জন্য কম, সেখানকার মানুষের সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা কথা বলেছি, সেখানে যেভাবে ওয়েলকাম করা হয় বাংলাদেশিদের কিংবা অন্যান্য যে কোনো দেশের, সেই তুলনায় কলকাতায় বলুন কিংবা মুম্বাইতে বলুন সেটার পরিমাণটা কম। তারা আগ্রহ দেখিয়েছে। এই ধরনের আমরা স্টোরি দেখেছি, এই ধরনের ভারতীয় এনডিটিভি কিংবা টাইমস অফ ইন্ডিয়ার মতো যখন নিউজ যখন করা হয়। পরবর্তীতে আমরা যখন দেবজিৎ সাইকিয়ার সাথে কথা বললাম তখন তিনি বললেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। সেটা কিভাবে সম্ভব? মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ কেরালা কিংবা তামিলনাড়ু বিসিসিআইকে না জানিয়ে নিশ্চয়ই আইসিসির সাথে কোনো যোগাযোগ করতে পারে না, কিংবা আইসিসিও নিশ্চয়ই বিসিসিআইকে পাশ কাটিয়ে এই দুইটা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে পারে না। হ্যাঁ, এবং সেটা স্পেসিফিকই তো নাম এসেছে। এমন যদি হতো যে ঠিক আছে অন্য কোনো ভেন্যুতে নেওয়ার আলোচনা চলছে, ভারতের ভিতরেই অন্য কোনো ভেন্যু, তাহলে বুঝতাম। যেহেতু চেন্নাই এবং কেরালা, স্পেশালি থিরুভানান্তপুরম যেখানে আছে, সেটা তো ওয়ার্ল্ড কাপের ভেন্যু না, মানে এখন পর্যন্ত হয় না। সো তার নাম যখন এসেছে তার মানে ডেফিনেটলি কিছু একটা হয়েছে। এখন হয় কি, সবাই এত আড়ালে খেলছে, এত ধোঁয়াশার মধ্যে রাখছে, নিশ্চয়ই আড়ালে আরো অনেক কিছু হচ্ছে, অনেক আলোচনা। যেমন কালকে একটা ফর্মাল একটা মিটিং হয়েছে, ইনফর্মাল অনেক আলোচনা চলছে, আমি শিওর সেখানে কি হচ্ছে আমরা অনেক কিছুই জানি না। সো ডেফিনেটলি এরকম অনেক কিছুই হচ্ছে। এবং আপনি যেটা বলেন যে ধন্দের মধ্যে, হ্যাঁ, দুই দেশই ধন্দের মধ্যে আছে। স্পেশালি আমাদের জন্য তো স্টেকটা অনেক হাই না, আমরা বিশ্বকাপে যাবো কি যাবো না সেরকম। এখন ইন্ডিয়া তো অতটা হয়তো তারা এতটা কনসার্ন না, কিন্তু আমাদের তো কনসার্ন অনেক বেশি। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। এখন যেহেতু সরকার স্ট্যান্ড নিয়েছে যে ভারতে যাবে না, তাহলে ভারতের বাইরে শ্রীলঙ্কাতে খেলতে চাই, আমাদের তো স্ট্যান্ড এটা। সো আমাদের কনসার্নের জায়গাটা বেশি। আমি ক্রিকেটারদের কথা জানি, ক্রিকেটাররাও খুব কনসার্ন। একটা হলো যে তাদের প্রিপারেশনের ব্যাপার তো আছেই, তারপরে বিশ্বকাপ খেলবে না, এটা ক্রিকেটারদের জন্য একটা বিরাট ব্যাপার। আপনি সবাই বিশ্বকাপ খেলতে চাই। এবং প্রত্যেকটা বিশ্বকাপের আগে কোনো না কোনো এমন একটা ঘটনা ঘটে, নাজমুল শান্ত যেটা বলছিলেন, যতই মুখে বলুন না কেন ক্রিকেটাররা যে কোনো প্রভাব পড়ে না, কিন্তু সেটা এক ধরনের অভিনয় ছাড়া আর কিছু নয়। তিনি একেবারে ওপেনলি বলেছেন। সেটা যদি শেষ পর্যন্ত খেলা হয়ও, সেটাও আসলে কতটুকু ক্রিকেটারদের মন এবং মননে এই যে ঘটনাগুলো ঘটছে সেটার ইম্প্যাক্ট থাকবেই, প্রবলভাবে থাকবে। শান্ত যেটা বলেছেন যে আমরা, মনে হয় আপনারাও জানেন আমরাও জানি যে আমরা মানে অভিনয় করে বলছি আর কি, মানে হুইচ ইজ ট্রু। আমরা সবসময় তো সেটা বলে আসছি। দেখুন এখন বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে যায়, শ্রীলঙ্কাতেও যায়, তারপরেও একটা প্রেশার থাকবেই। প্রিপারেশনটা আইডিয়াল হয় নাই। আমার এখন ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করার কথা এখন, তাই না? কিন্তু ক্রিকেট কিন্তু নাই এখানে, একদমই নাই। সো ডেফিনেটলি তাদের মেন্টাল প্রিপারেশন ঠিক মতো হচ্ছে না। যদি ক্রিকেটের প্রিপারেশনের কথা বলি, বিপিএল তো একদম খুব ভালোভাবে হচ্ছেই না, মেন্টাল প্রিপারেশন একদমই হচ্ছে না। এবং দেখা গেল যে আরো পরে গিয়ে ডিসিশন হচ্ছে, তখন কি হবে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ যখন যাবে, এখন যদি চেঞ্জ হয়ে যায়, আপনার এতদিন একটা প্ল্যান ছিল ইন্ডিয়াতে খেলা একরকম, যদিও উপমহাদেশে, তারপরেও কিন্তু আপনার স্পেসিফিক ব্যাপার আছে। আপনার ক্যান্ডিতে খেলবেন একরকম, আপনি প্রেমাদাসায় খেলবেন একরকম, আর কলকাতা আরেক রকম। এই প্রিপারেশনের ব্যাপারগুলো আছে। কোচিং স্টাফ আপনার সেই ছক সারা ছিল, প্ল্যান সারা ছিল, ওই ভেন্যুর কথা ভেবে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো তো আছেই। প্লাস হলো যে ওভারঅল একটা প্রেশার থাকবে। এবং গোটা বাংলাদেশ এখন কিন্তু মানে ওয়ার্ল্ড ক্রিকেটের একটা আগ্রহের জায়গায়, কৌতূহলের জায়গায় থাকবে, মিডিয়ার প্রেশার অনেক থাকবে।
সব মিলিয়ে ডেফিনেটলি সেটা আইডিয়াল না বাংলাদেশের জন্য। আমার দেখা না যাবে পার্সোনালি আমার মনে হয় যে আমি ইনফ্যাক্ট সূচির আগে থেকেই বলছিলাম এটা, যে বাংলাদেশের জন্য বেস্ট হতো খেলাগুলো শ্রীলঙ্কায় পড়লে কেন বেস্ট, ক্রিকেটিং দিক থেকে একদম এই নিরাপত্তার ইস্যু মুস্তাফিজ ইস্যু হওয়ার আগে থেকেই ক্রিকেটিং দিক থেকে বেস্ট এই কারণে যে ভারতে খেলতে গেলে বাংলাদেশ সবসময় চাপে থাকে। ভারতে বাংলাদেশ আমি দেখিনি যে কখনো খুব বেশি ভালো খেলে, মিডিয়ার প্রেশার থাকে, মানুষের প্রেশার থাকে, মাঠের বাইরে ডিস্ট্রাকশন প্রচুর থাকে বিভিন্ন ইস্যু নিয়ে। এই জন্য আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় হলে খুব ভালো হতো, মানে স্ট্যাটও কিন্তু মোটামুটি হ্যাঁ, পক্ষে শ্রীলঙ্কায় কলম্বোতে বাংলাদেশ আমরা সিরিজ জিতেছি জিতে এসেছে, এক্স্যাক্টলি শ্রীলঙ্কার বাইরের প্রেশারটা কম, মিডিয়ার প্রেশার কম, ডিস্ট্রাকশন কম, সুন্দর খেলা যায়। কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে খেলা ভারতেই পড়ে গিয়েছে। কিন্তু এখন যে সিচুয়েশন, এখন তো যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যায় ডেফিনেটলি সেটা মানে হিউজ প্রেশার হবে, জি। হিউজ প্রেশার। সার্বিক পরিস্থিতি বিবেচনা আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি যদিও বলছেন যে যেহেতু এক ধরনের ইঙ্গিত পাওয়া গেছে যে আলোচনা চালিয়ে যেতে চায়, হয়তোবা শ্রীলঙ্কাতে সম্ভাবনাটা বেড়েছে বাংলাদেশে খেলার, তারপরও যতটা প্রভাব বিসিসিআই এর আইসিসি এর উপর, সেই প্রভাব সবকিছু মিলিয়ে আপনার কাছে কি এটা বাস্তবসম্মত লাগে কিনা যে শ্রীলঙ্কাতে দিতে পারে খেলাটা বাংলাদেশে? না, এটা শুরু থেকে আমার বাস্তবসম্মত লাগেনি আসলে, কারণ এক মাস বাংলাদেশ যখন দাবিটা তুলেছেন বিশ্বকাপের এক মাস স্কেজুল হওয়ার আগে যদি হতো তাহলে আমি বলতাম যে খুব ভালো সম্ভাবনা আছে, কারণ এটা তো নজির আছে, বিভিন্ন সময় নজির আছে। কিন্তু স্কেজুল হয়ে যাওয়ার পরে খুব কঠিন, এবং বাংলাদেশকে আপনার যদি এখন শ্রীলঙ্কায় খেলাতে চায় তাহলে মানে ইন্ডিয়ার ম্যাচ কমে যাবে, ইন্ডিয়াতে যে ম্যাচগুলো হবে, তার মানে শ্রীলঙ্কা থেকে কিছু ম্যাচ ইন্ডিয়াতে আনতে হবে। সেই দলগুলো রাজি হবে কিনা, অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক, তাদেরকে রাজি করানোর ব্যাপার আছে, তাদের তো একটা প্ল্যান আছে। শ্রীলঙ্কার জন্য একরকম প্ল্যান, আপনার ভারতের জন্য একরকম প্ল্যান। আমি ক্রিকেটিং দিক থেকে বলছি, আপনার লজিস্টিক্যাল ব্যাপার তো আছে, সেই হ্যাপা আমি বুঝলাম যে সেই ঝামেলা হয়তো বিসিসিআই বা আপনার আইসিসি সামলে নিল, কিন্তু ওই যে ক্রিকেটিং দিক থেকে বলছি প্রিপারেশন, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের যে ইন্ডিয়াতে এসে খেলবে তাদের তো সেই রাজি হওয়ার ব্যাপার আছে, বা বাংলাদেশের গ্রুপ যদি গ্রুপ চেঞ্জ করে দেয় সেই যাদের সঙ্গে চেঞ্জ করবে তাদের রাজি হওয়ার ব্যাপার আছে। এই ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল যে টাফ, যত সময় গড়াচ্ছে আরও টাফ হচ্ছে ডেফিনেটলি। কালকে মিটিংয়ের পর যেটা বললাম যে আমার কাছে ওই পজিটিভলি যদি আমি ভাবি একটু মনে হয়েছে যে ঠিক আছে, তার মানে কি যে রিজেক্ট করে দেয়নি, মানে বাংলাদেশের ব্যাপারগুলো তারা আমলে নিয়েছে, আমলে নেওয়ার পরে যে মেনে নিয়েছে তা না, আমলে নিয়েছে, তারা ভাবছে এবং বলছে যে তারা একটা গ্রহণযোগ্য সমাধান, বাস্তবসম্মত একটা সমাধানের চেষ্টা করবে। এই জন্যই আমি জাস্ট বলছি যে একটু হলে সম্ভাবনা আগে মানে এই সংকটের মাঝে আবার কালকে নতুন করে আরেক ধরনের ইস্যু আমরা লক্ষ্য করলাম যে ইউএস এর দুই ক্রিকেটার, সোফার এখনো পর্যন্ত অনেক মিডিয়া হয়তো বা 4 জন লিখেছেন, কিন্তু মানে কারেক্টিভলি যদি বলি যে 2 জন ক্রিকেটার, আলী এবং আরও একজন ক্রিকেটার, এই 2 ক্রিকেটার যুক্তরাষ্ট্রের, তারা ভারতের ভিসা পাননি এবং এই পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার জন্যই মূলত পাননি। এবং পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সংখ্যাটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয়, আছে ইতালিতে, আছে ইউএস, আরব আমিরাত, কিংবা আপনার ওমানেও আছে, জিম্বাবুয়েতে আপনি যদি সিকান্দারার কথা বলেন, সেটা এক ধরনের কনসার্নের জায়গা তৈরি হচ্ছে কিনা ধীরে। রনি ভাই, একটা প্রশ্ন ছিল যে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের 2 জন ক্রিকেটার ভারত ভিসা রিজেক্ট করেছে এবং অন্যান্য দেশেও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা আছে, আমরা ওমান কিংবা আরব আমিরাত, জিম্বাবুয়ে, ইতালির কথা বলছিলাম। এই দেশগুলোর ক্ষেত্রে অবস্থাটা শেষ পর্যন্ত কি হবে? আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা আইসিসির সাথে যোগাযোগ করেছে এবং আইসিসি এই বিষয়ে এখনো পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করতে পারেনি। এটা তো পুরোপুরি অগ্রহণযোগ্য, এটা তো হতে পারে না। এবং এটা শুধু আমি বলি যে ভিসা না দেয়া একদম ন্যাশনাল প্লেয়ারকে, এটা শুধু ওই ক্রিকেটারের জন্য, ওই দেশের জন্য তো অপমানজনক বটে, ক্রিকেট খেলা ইটসেলফ, খেলাটার জন্য অপমানজনক। সো এগুলো দেখেন আইসিসির আমি দুর্বলতা বলবো, ঘাটতির কথাও বলবো যে তাদের যোগাযোগের ঘাটতি, কারণ এগুলো যে কোনো খেলার ওয়ার্ল্ড ইভেন্টে যখন হয়, যে কোনো খেলায় ওই বিশ্ব সংস্থা কিন্তু যে আয়োজক দেশ তাদের সঙ্গে আগে এইসব ব্যাপারগুলো ক্লিয়ার করা থাকে যে হ্যাঁ ভিসা পেতে সমস্যা হবে না, সেটা শুধু প্লেয়ার না, ফ্যান ট্যান সবার থেকে শুরু করে। সো ভিসা পেতে সমস্যা হবে না, এই ব্যাপারগুলো তাদের ক্লিয়ার করা থাকে। এবং সেখানে আরও অনেক দেশ আছে যেখানে আরও সেন্সিটিভ, কিন্তু ওয়ার্ল্ড ইভেন্ট যখন হয় তারা এই ব্যাপারগুলো সেভাবেই দেখভাল করে স্পেশালি। তো সেখানে আলী খানের মতো একজন ক্রিকেটার আইপিএল খেলে এসেছেন, তিনি ভিসা পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক এবং খুবই হতাশাজনক। আমি যেটা বললাম যে অগ্রহণযোগ্য। আমার ধারণা আলটিমেটলি তারা ভিসা পেয়ে যাবেন, কিন্তু এই যে একবার রিজেক্ট হওয়া, এটাই তো আসলে খুবই বিব্রত করে, প্লেয়ারের জন্য বিব্রত করে, এবং এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এবং আইসিসি ডেফিনেটলি এটা মানে খুবই গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। হ্যাঁ, জি। এরকম যে ঘটনাগুলো ঘটছে, এইটা আপনার কাছে কি মনে হয় কিনা যে আমরা যে বিষয়টা নিয়ে সবসময় কথা বলে থাকি যে ভারতের আধিপত্যবাদ এবং ক্রিকেটের পরিমাণটা আমরা একেবারেই দৃশ্যমান মনে হচ্ছে, তারই একটা বহিঃপ্রকাশ বলে আপনার মনে হচ্ছে কিনা? হতে পারে, আপনি দুটোকে মেলাতে পারেন। এমনিতে তো আমরা জানি যে আসলে ভারতের প্রভাব কতটা আছে আইসিসিতে। সো এই ব্যাপারগুলো আসলে আমি কি বলবো, মানে আমি নিউজটা দেখে খুবই অবাক হয়েছি, এবং এটা তো মেনে নেওয়ার মতো না, আমি যেটা বলছি যে। এবং এখানে
ভারতীয় কর্তৃপক্ষ তো জানে যে তারা কি, মানে এমন না যে ঠিক আছে খুব অপরিচিত কেউ, সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল, কিন্তু এখানে তো তারা জানেন এবং বিশ্বকাপ হচ্ছে ভারতে, এটা সে যারা ভিসা দিচ্ছে বা কর্তৃপক্ষের কথা বলছে তারা তো নিশ্চয়ই জানেন। তো সেখানে এটা কোনো এক ধরনের পাওয়ার প্র্যাকটিসের মতো আপনার কাছে মনে হয় এটা যদি হতে হয় পারে। সব সমস্যার সমাধান, কিন্তু এক ধরনের মানে দেখানো যে আমরা এটা সেটা পারি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে কতটা মানে পাওয়ার একটা সময় আমরা জানি যে আসলে স্পোর্ট বা স্পোর্টিং ইভেন্টগুলো আসলে বিশ্বকে ইউনাইটেড করে, বিভিন্ন জাতি সমাজকে অনেক বেশি ব্রাদারহুডের বিষয়টা চলে আসে, কিন্তু এখন যে অবস্থা তাতে আপনার কাছে মনে হচ্ছে কিনা যে ক্রিকেটটাকে আসলে কূটনীতি কিংবা রাজনীতির হাতিয়ার হিসেবে আমরা লক্ষ্য করছি এই সময়ে এসে, সেটা বাংলাদেশ বলুন কিংবা ভারত পাকিস্তান? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এটা হলো মানুষের আবেগ। দেখুন ভারত পাকিস্তানের মধ্যে অন্যান্য সব খেলাই হচ্ছে, ক্রিকেটটা বন্ধ। কারণ হলো যে আমি জানি যে ক্রিকেটটা মানুষের আবেগের কতটা জায়গা জুড়ে আছে, এবং ক্রিকেটটা এই অঞ্চলে, এই উপমহাদেশে ক্রিকেটটা তো আসলে দেশত্ববোধের একটা সবচেয়ে বড় হাতিয়ার বা পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে। এই জন্যই ক্রিকেট কি ব্যবহার করা হচ্ছে। ভারতের অন্যান্য খেলার দল তো বাংলাদেশে এসে ঘুরে গেছে বা বাংলাদেশের দলগুলো যাচ্ছে, কিন্তু ক্রিকেটেই বাধাটা। যখন ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানে যাচ্ছে না রাজনীতির কারণে, এবং সেখানেও কিন্তু ওই একই ব্যাপারটা দেখানো হচ্ছে যে ভারতের সরকার তাদেরকে পারমিশন দিচ্ছে না, সরকার সব খেলায় পারমিশন দিচ্ছে, শুধু ক্রিকেটে দিচ্ছে না। কারণ কি? কারণটা আমরা জানি যে আসলে এটা বেশি চোখে পড়ে। অন্যান্য খেলায় কি হয়ে আসছে আমরা জানি না, কিন্তু ক্রিকেটটা চোখে পড়ে মানুষের। এখানে একদম যুদ্ধংদেহী একটা ভাব, খেলাটা আছে ওই ক্রিকেটীয় বা স্পোর্টসের যে আপনার চেতনাগুলো আছে তার চেয়ে বেশি হয়ে ওঠে আর কি একটা যুদ্ধংদেহী একটা ভাব, যে হ্যাঁ আমার দেশ জিতেছে, দল জেতাচ্ছে, দেশ জিতেছে, এরকম একটা ব্যাপার উঠে আসে এখানে। সেই ব্যাপারটা আছে এখানে, বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। আমি যতদূর জানি বিসিবি শুরুতে তাদের একটু স্লো যাওয়ার ছিল, অবশ্যই তারা দাবিগুলো জানাতো, কিন্তু ধাপে ধাপে হয়তো জানাতো। বাংলাদেশ সরকারের অবস্থানের কারণে তারাও তাদের অবস্থান বদলে গেছে, তারাও স্ট্রং একটা অবস্থান নিয়েছে। এখন সেখান থেকে তো আসলে পিছু হটার জায়গা নেই, কারণ তারাও বলছে এবং আমরাও এটা ফিল করি যে এটা এখন তো ন্যাশনাল প্রাইডের জি ব্যাপার। জি, আমাদের সময় একদম শেষের দিকে আমরা আসিফ নজরুলের একটা বক্তব্য লক্ষ্য করেছি। সেই বক্তব্যেও প্রতিবাদ মুখর একটা বক্তব্য ছিল, এবং তিনি যেই তিনটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আমরা পরবর্তীতে জানতে পারলাম। আমরা আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু বিসিবি থেকেও সেই ধরনের কোনো প্রপার স্টেটমেন্ট পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে যারা একটা যে ইন্ডিপেন্ডেন্ট বডিটা রয়েছে, সিকিউরিটির যে বডিটা রয়েছে, তাদের সাথে যে কথাবার্তার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে যে এই তিনটা বিষয়ের রিস্ক ফ্যাক্টর কাজ করছে। যদিও আইসিসি তো ইন্ডিপেন্ডেন্ট অনেক বডি থাকতে পারে, আইসিসির এই ধরনের রিপোর্ট আইসিসির লেটারের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, আইসিসি যে লেটারটা বাংলাদেশকে দিবে? আমার মনে হয় যে সেটা খুব বেশি নেই। ওইটা কিন্তু এই মানে বাংলাদেশের যে দাবিটা জানাচ্ছে সেটার প্রেক্ষিতে দেয় নাই। এটা হলো ইন জেনারেল তাদের ইন্টারনাল যে রিস্ক অ্যাসেসমেন্ট, হ্যাঁ এটা সবসময় সব দেশকেই দেওয়া হয়, সেটার প্রেক্ষিতে। আরেকটা ব্যাপার হচ্ছে কালকে ওই ভিডিও কনফারেন্স যেটা হয়েছে, সেখানে আইসিসি নিরাপত্তা প্রতিনিধি একজন ছিলেন, তিনিও বলেছেন যে হ্যাঁ ওই থ্রেটটা এই লেভেলের না, তিনিও সেটা মডারেট থেকে লো এই লেভেলে বলছেন। সো ওইটা হয়তো ওটা বাংলাদেশের জন্য খুব ভালোভাবে বাংলাদেশ দেখাতে পারে যে হ্যাঁ এরকম ব্যাপার, কিন্তু আইসিসির দিক থেকে আমার মনে হয় না যে এটা খুব বেশি প্রভাব ফেলবে। সেটা এক ধরনের কার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। বাংলাদেশ সেটা চাইলে করতে পারে, বাংলাদেশ সেটা করতে পারে, বাংলাদেশ সেটা দেখাতে পারে। আমি বলেছি ইনফ্যাক্ট কালকে সেটা তারা ভিডিও কনফারেন্সে তুলে ধরেছে। আইসিসি থেকে আবার বলা হচ্ছে না সেটা সেই লেভেলের না, এখন জিনিসটা এই পর্যায়ে আছে। যে আমরা অবশ্যই চাইবো যে শেষ পর্যন্ত অবশ্যই বাংলাদেশের বিষয়গুলো চিন্তা করেই যত যাই হোক না কেন, আমার কাছে যেটা মনে হয় যে কিছুটা হলেও রিস্ক ফ্যাক্টর তো থেকেই যায়। যে রকম যুদ্ধ দেখে একটা অবস্থা হয়েছে, আমরা সেই অবস্থা নিশ্চয়ই কাটিয়ে উঠতে চাই। আমরা চাই যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এবং সেটা অবশ্যই শ্রীলঙ্কায় হলেই আমাদের জন্য ভালো হবে। শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।